নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব বনফুলের লেখা মানদণ্ড প্রথম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মানদণ্ড। সেদিন স্টেশন প্ল্যাটফর্মে খুব ভিড়। ট্রেন এসে অনেক দেরিতে। এর আগে যে ট্রেনখানা পৌঁছবার কথা সেটাও এসে পৌঁছায়নি। দুটো ট্রেনের যাত্রী তাই ভিড় করেছে। ট্রেনটা আসবা মাত্র হুড়মুড়িয়ে পড়ে গেল একটা, যে যেখানে পারল চড়ে বসল। যথা সময়ে গার্ড সাহেব হুইসেল দিলেন, সবুজ আলো দেখালেন, যথারীতি ঘণ্টা পড়ল। শ্রীমতী তুঙ্গশ্রী যখন এলেন তখন ট্রেন চলতে শুরু করেছে। ছুটোছুটি করেও ট্রেনটা ধরতে পারলেন না তিনি। অপসৃয়মান গার্ড গাড়িটার দিকে চেয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন ক্ষণকাল। ট্রেনটা চলে গেল। কোথায় থাকবেন তিনি এখন? রাত্রে এই বিদেশে? তাছাড়া থাকা নিরাপদ নয় যে। কড়িটার দিকে ফিরে চাইলেন। সে তার সুটকেস ও বিছানাটা মাথায় করে দাঁড়িয়েছিল পিছনেই। সমস্ত রাগ গিয়ে পড়ল তার ওপরে। লোকটা নিজে চেঁচে এসে মালটা নামালে লরি থেকে, তারপর মাথায় মাল নিয়ে গল্প করলে একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে, তারপর বিড়ি কিনতে গেল তাকে দাঁড় করিয়ে রেখে। রোষবহ্নি ধক ধক করে উঠল তুঙ্গশ্রীর চোখের দৃষ্টিতে। কুলিটার দিকে ক্ষণকাল চেয়ে থেকে তিনি বললেন, তোমার জন্যই তো ট্রেনটা পেলাম না, এখন কি করি বলো তো? কুড়িটা বোকার মতো ফ্যাল করে চেয়ে রইল খানিকক্ষণ তার দিকে। তারপর বললে, ওয়েটিং রুমে থাকবেন কি? না। ধর্মশালায় নিয়ে যাব? না। হোটেলও একটা আছে স্টেশনের কাছে? না, সেখানেও যাব না। তাহলে? ইতস্তত করে থেমে গেল কুড়িটা। তুঙ্গশ্রীও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি এমন কোনো স্থানে থাকতে চান না যেখানে আর পাঁচজন তাকে দেখতে পায়। তিনি যেখানে এসেছিলেন একথা কাউকে জানতে দিতে চান না তিনি। গোপনে এসে গোপনে চলে যাবেন, এই ছিল তার অভিপ্রায়। কিন্তু এই কুলিটার জন্য সব মাটি হয়ে গেল। কুলিটা আবার বললেন, আপনি তাহলে কোথায় যাবেন বলুন, সেখানেই নিয়ে যাই। আমি এমন কোনো জায়গায় রাত কাটাতে চাই যেখানে বাইরের লোক থাকবে না, মানে একা থাকতে চাই। এমন কোনো জায়গা জানা আছে তোমার? আছে, সেটা কিন্তু শহর থেকে বাইরে। কত দূর? তা মাইল 2 হবে। আমার জানাশোনা একটি বাবুর বাড়ি, তিনি এখন এখানে নেই। আমি তার বাড়ি দেখাশোনা করি, চাবি আমার কাছে আছে। তুঙ্গশ্রী ভ্রুকুঞ্চিত করে ভাবলেন ক্ষণকাল। কাল সন্ধ্যের আগে ফেরবার ট্রেন নেই। সকালের দিকে আছে অবশ্য একখানা ট্রেন, কিন্তু দিনের ট্রেনে যাবেন না তিনি। যাওয়া নিরাপদও নয়। আজ সমস্ত রাত, কাল সমস্ত দিন আত্মগোপন করে থাকতে হবে তাকে। কুড়িটা যেরকম বলছে সেরকম একটা বাড়ি যদি থাকে তাহলে মন্দ কি? সেখানেই যাব কি করে? হেঁটে যেতে পারেন, গাড়িও পাওয়া যায়। বেশ, গাড়ি করো একটা তাহলে। চলুন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লেন তিনি কুলিকে অনুসরণ করে। ছ্যাঁকড়া গাড়ি যেখানে দাঁড়িয়ে থাকে কুলিটা সেই দিকে এগিয়ে গেল। কিন্তু সেখানে গিয়ে সে যে গাড়িটার সঙ্গে কথা বলতে লাগলো তা মোটেই ছ্যাঁকড়া গাড়ি নয়, বেশ দামি একটা ফিটন। ঘোড়াটাও অভিজাত বংশীয়। এই মফস্বলে এইরকম গাড়ি যে ভাড়া পাওয়া সম্ভব তা তুঙ্গশ্রীর ধারণাতীত ছিল। হঠাৎ তার মনে হলো
অর্থনৈতিক চাপেই এটা সম্ভব হয়েছে বোধহয়। যা বিলাসের দ্রব্য ছিল এতদিন, প্রয়োজনের তাগিদে ভাড়া দিতে হচ্ছে তা। বড় মানুষই আর চলছে না। যারা মাথা উঁচু করে থাকতো তাদের মাথা নিচু হয়ে যাচ্ছে ক্রমশ। অনিবার্য গতিতে সাম্য আসছে। আনন্দ হলো তুঙ্গশ্রীর। এর জন্যই তো জীবনপাত করলেন তিনি। ফিটনটা এগিয়ে আসতেই উঠে পড়লেন। কুলিটা তার জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়ে সামনের দিকটায়। তারপর বললে, আমি কোচওয়ানের পাশে বসছি, এখনই পৌঁছে যাব আমরা। বলেই সে কোচওয়ানের পাশে উঠে বসল। গাড়ি চলতে শুরু করে দিলে। হঠাৎ তুঙ্গশ্রীর মনে হলো কুলিটার কথাবার্তাও ঠিক সাধারণ কুলির মতো নয়, একটু যেন ভদ্র গোছের। হয়তো অভাবের তাড়নায় ভদ্রলোকের ছেলেই কুলিগিরি করছে। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হবে সবাইকে। সুদের টাকার নবাবী কায়দায় দিন শেষ হয়েছে। হঠাৎ ঝনঝন করে ঝনৎকার দিয়ে উঠল গাড়ির ঘণ্টাটা। হাঁক দিয়ে উঠল পিছনের সহিস, সামলালকে। চমকে উঠলেন তুঙ্গশ্রী। তার চিন্তাধারাকে ধমক দিয়ে থামিয়ে দিল যেন কেউ। খপ 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 ছুটে চলেছে বলিষ্ঠ ঘোড়া। বিলেতি স্প্রিং দেওয়া গদির ওপরে দোলায়িত হচ্ছে তুঙ্গশ্রীর যৌবনপুষ্ট দেহটা। অজানা পথের চারিদিকটা অন্ধকার। গাছকে মনে হচ্ছে দৈত্য, গৃহকে মনে হচ্ছে স্তূপ। তারা দ্রুত বেগে আসছে আর চলে যাচ্ছে। নিজের পরিচয় রেখে যাবার সুযোগ পাচ্ছে না। গ্রাম্য কুকুর ডেকে উঠছে মাঝে মাঝে। দু কটা আলো দেখা যাচ্ছে দূরে। কুকুরের ডাক থেমে যাচ্ছে আবার, আলো মিলিয়ে যাচ্ছে। দ্রুত বেগে এগিয়ে চলেছে গাড়ি। কিছুক্ষণ পরে গাড়ি এসে দাঁড়ালো বিরাট একটা অট্টালিকার সামনে। অন্ধকারে মনে হতে লাগলো ছোট পাহাড় যেন একটা। কুলিটা নেমে এলো। এসে তুঙ্গশ্রীকে বললে, আমরা এসে গেছি, নামুন আপনি। তুঙ্গশ্রী নেমে পড়লেন। আসুন আমার সঙ্গে। পথ দেখিয়ে নিয়ে চলল কুলি তাকে। নিয়ে গেল বিশাল বাড়িটার এক প্রান্তে। একটা ঘরের সামনে দাঁড়িয়ে তালা খুললে। তারপর তুঙ্গশ্রীর দিকে ফিরে বললে, আসুন। অজানা জায়গায় অন্ধকার ঘরে একজন অপরিচিত পুরুষের আহ্বানে এগিয়ে যাবার সাহস হলো না তুঙ্গশ্রীর। দাঁড়িয়ে রইলেন ক্ষণকাল। তারপর বললেন, একটি আলোর ব্যবস্থা হলে ভালো হতো। আপনি আসুন না, আলো আছে, ইলেকট্রিক আলো। ঘরে ঢুকে আলো জ্বেলে দিল সে। জেলে দিয়ে বেরিয়ে গেল। আপনার জিনিসগুলো নিয়ে আসি। তুঙ্গশ্রী আলোকিত ঘরটায় ঢুকে বিস্মিত হয়ে গেল রীতিমতো। সোফা সেটি, চমৎকার চমৎকার ছবি, বইয়ের সেলফ, দেওয়াল ঘড়ি, বেশ বড় লোকি কাণ্ড কারখানা। দেওয়াল ঘড়িটার দিকে চেয়ে তিনি নিজের হাত ঘড়িটাও দেখলেন একবার। দেওয়াল ঘড়ি ঠিক চলছে কাঁটায় কাঁটায়। অথচ কুলিটা বলল বাড়িতে কেউ নেই। ঈষৎ ভ্রুকুঞ্চিত করে দাঁড়িয়ে রইলেন তুঙ্গশ্রী। জিনিসপত্র নিয়ে প্রবেশ করল কোচওয়ানটা। আপনি ভিতরের দিকে আসুন। পাশের একটা দরজা খুলে ভিতরের দিকে একটা ঘরে প্রবেশ করল লোকটা। সেটা পার হয়ে আর একটা দরজা খুলে তৃতীয় একটা ঘরে ঢুকল সে। যন্ত্রচলিতবৎ তার অনুসরণ করে তুঙ্গশ্রী সেই ঘরটি প্রবেশ করলেন। তার সজ্জা থেকে মনে হলো সেটি শয়নকক্ষ। একধারে চমৎকার একটি খাট, খাটে নেটের মশারি টাঙানো, বিজলি পাখাও রয়েছে। খাটে বিছানা পর্যন্ত পাতা। মাথার কাছে একটি টেবিলে টেবিল বাতি, ইংরেজি বাংলা আধুনিক বই কয়েকটি। খাটের হাতলের ওপরে বেড সুইচ রয়েছে। নিখুঁত বন্দোবস্ত, কেউ যেন কারোর জন্য করে রেখেছে। জিনিসপত্র ঘরের একধারে রেখে সুইচ টিপে বিজলি পাখা চালিয়ে দিলে কোচওয়ানি। তারপর
তুঙ্গশ্রীর দিকে সসম্ভ্রমে ফিরে বললে, এই দিকটায় বাথরুম, চান করবার ব্যবস্থাও আছে। আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘরগুলো। তুঙ্গশ্রী নির্বাক বিস্ময়ে দেখছিলেন সব। মুখ দিয়ে কথা সরছিল না তার। কোচওয়ানটা যখন চলে যাচ্ছে তখন খেয়াল হলো ভাড়া দেওয়া হয়নি। তোমার ভাড়াটা নিয়ে যাও, কত দিতে হবে? ভাড়া দিতে হবে না। তাকে আর কিছু বলবার অবসর না দিয়ে নিঃশব্দে চরণে বেরিয়ে গেল সে। পরপর দুবার কপাট বন্ধ হওয়ার শব্দ পাওয়া গেল। তুঙ্গশ্রী দাঁড়িয়ে রইলেন আরও ক্ষণকাল। তারপর এগিয়ে গেলে ব্যাপারটা ভালো করে জানবার জন্য। পারিপার্শ্বিকতা কেমন যেন অদ্ভুত রকম লাগছে। তাছাড়া লোকটা ভাড়াই বা নেবে না কেন? দ্বারের কাছে এগিয়ে গিয়ে যা দেখলেন তাতে সমস্ত বুকটা কেঁপে উঠল তার। টেনে দেখলেন বাইরে থেকে কপাটটা বন্ধ। তিনি বন্দিনী। হঠাৎ চমকে উঠলেন। ঝনঝন ঝনঝন করে টেলিফোনটা বেজে উঠল কোথায় যেন। মনে হলো অনেক দূরে, বাড়ির ওদিককার কোনো ঘরে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন আরও কিছুক্ষণ তিনি। ভাবতে লাগলেন এখন কি করা উচিত। চিৎকার করবেন, কিন্তু তাতে কোনো ফল হবে না তো। আশেপাশে এমন কেউ নেই যে তাকে উদ্ধার করতে পারে এসে। যদি কেউ থাকে তো তারা শত্রুপক্ষ। খুট করে শব্দ হলো একটা পিছন দিকে। বিদ্যুৎস্পৃষ্টবৎ ঘুরে দাঁড়ালেন তুঙ্গশ্রী। দেখলেন একটি মেয়ে এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে। সুশ্রী তন্নি যুবতী একটি। চোখাচোখি হতেই নমস্কার করে এগিয়ে এলো সে। আপনাকেই দাদা স্টেশন আনতে গিয়েছিল বুঝি? আসুন। আমাকে কেউ তো স্টেশন থেকে আনতে যায়নি। আমার এখানে নিয়ে এসেছে একটা কুলি। কুলি? কি জানি, দাদারই তো স্টেশনে যাবার কথা ছিল। আপনিই তো তুঙ্গশ্রী দেবী? হ্যাঁ। আপনাকে আনতেই তো দাদা গেছেন স্টেশনে। যা খেমখেয়ালি মানুষ, কোথাও কিছুতে মেতে গেছেন হয়তো। একটা চাকরকে পাঠিয়ে দিয়েছেন স্টেশনে। আসুন। হাত মুখ ধুয়েছেন আপনি? চা আনছে। না কিছু করিনি, কিন্তু দেখুন ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আমি। কোন ব্যাপারটা? এখানে আমাকে এমনভাবে নিয়ে আসা হলো কেন? দাদা এলেই বুঝতে পারবেন। আমি কিছু জানি না। দাদা শুধু আমাকে বলে গিয়েছিলেন যে ঠিক 8টার সময় আমি এসে যেন আপনাকে অভ্যর্থনা করি। আমি তাই এসেছি। হাত মুখ ধুয়ে কাপড় চোপড় ছেড়ে ফেলুন। বাথরুমে জল টল সব ঠিক করা আছে। ইচ্ছে করলে স্নানও করতে পারেন। আমি চা জলখাবার নিয়ে আসছি, আপনি ততক্ষণ চা করবার করে ফেলুন। মেয়েটি চলে যাচ্ছিল। তুঙ্গশ্রী আবার ডাকলেন তাকে। আচ্ছা, আপনার দাদার নাম কি বলুন তো? শ্রী হিরণ্যগর্ভ বর্মন। তুঙ্গশ্রীর শরীরে রক্তস্রোত সহসা থেমে গেল যেন। তারপর উদ্দাম বেগে বইতে লাগলো আবার। মুখটা ক্ষণিকের জন্য ফ্যাকাশে হয়ে লাল হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন যে ধরা পড়ে গেছেন। মেয়েটি আবার কথা কইলেন। দাদার সঙ্গে আপনার আলাপ নেই নাকি? না তেমন নেই, তবে। মেয়েটির কাছে সরাসরি ধরা দেবার প্রবৃত্তি হলো না তুঙ্গশ্রীর, কিন্তু তার চোখে চাপা একটি হাসি ফুটে উঠতে দেখে সন্দেহ হলো যে মেয়েটিও হয়তো ভিতরের কথা জানে। আলাপ হলে অদ্ভুত মনে হবে। আমাদের বংশের সবাই ছিটগ্রস্ত। যাক, সেসব কথা পরে হবে। আপনি এখন হাত মুখ ধুয়ে নিন, আমি চা নিয়ে আসি। মেয়েটি চলে গেল। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তুঙ্গশ্রী ক্ষণকাল। তারপর মনস্থির করে ফেললেন বিপদে পড়ে ধৈর্য হারিয়ে ফেলবার মতো চরিত্র তার নয়। তাই তিনি এত অল্প বয়সেও এমন দায়িত্বপূর্ণ কাজের ভার পেয়েছেন। মৃত্যুকে ভয় করেন না তিনি। অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে নিজের কাছে ঈষৎ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন শুধু। মানসিক সাম্যটা
ক্ষণকালের জন্য বিচলিত হয়েছিল। পরিস্থিতিটা হৃদয়ঙ্গম করবা মাত্র নিজেকে সামলে নিলেন। দেখাই যাক কি করেন হিরণ্যগর্ভ বর্মন। মেরে ফেলবেন? ফেলুন, কিন্তু যে আদর্শকে জীবনে সত্য বলে মেনে নিয়েছেন তা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আঁকড়ে থাকবেন তিনি। প্রয়োজন হলে রক্তের স্বাক্ষর দিয়েও সমর্থন করে যাবেন সেই মৃত্যুর পূর্বক্ষণে। মাথা নোয়াবেন না কিছুতে। হিরণ্যগর্ভকে দেখেননি তিনি কখনো, কিন্তু শ্রমিকদের দাবির উত্তরে যে চিঠিখানা তিনি লিখেছিলেন সেটা দেখেছেন। তার মিলের কর্মচারীদের একটি দাবিও তিনি গ্রাহ্য করেননি। তারা ধর্মঘট করেছিল, কোনো ফল হয়নি। অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ করে দিয়েছেন তাই হিরণ্যগর্ভ। সমস্ত কর্মচারীদের চাকরি গেছে, বেকার হয়ে পড়েছে বহু লোক। হিরণ্যগর্ভ নতুন কর্মচারীর সন্ধান করে বেড়াচ্ছেন। দপ করে জ্বলে উঠল তুঙ্গশ্রীর চোখের দৃষ্টিটা। আরো ক্ষণকাল দাঁড়িয়ে থেকে তিনি বাথরুমের দিকে এগিয়ে গেলেন। আবার ফিরে এলেন বাক্স থেকে নিজের কাপড় বার করবার জন্য। তার জিনিসপত্রগুলো কোচওয়ানটা কোন দিকে রেখে গিয়েছিল সেখানে গিয়ে আবার একবার দাঁড়িয়ে পড়তে হলো তাকে বজ্রাহতের মতো। তার অ্যাটাচি কেসটা নেই, একটা রিভলভার ছিল তার মধ্যে। বাথরুমটি নিখুঁত, সাদা মার্বেল পাথরের তৈরি। স্নান করে তৃপ্তি হবার কথা, কিন্তু তুঙ্গশ্রীর সমস্ত অঙ্গ জ্বলে গেল যেন। বুকের ভিতরটা টনটন করে উঠল। জেল থেকে বেরিয়ে আসবার পর থেকে যে কথাটা কাঁটার মতো বিঁধে আছে বুকের মধ্যে, সেইটি যে নড়ে চড়ে উঠল আবার। সাদা মার্বেল পাথর দেখে মনে হলো এ যেন বহু যুগের অশ্রু জমে পাথর হয়ে গেছে। সেই সব বঞ্চিত হতভাগ্যের অশ্রু, যারা মাথার ঘাম পায়ে ফেলেও খেতে পায়নি, দুর্ভিক্ষ রোগে জর্জরিত হয়ে অবশেষে মারা গেছে অত্যাচার অবিচারের নিষ্ঠুর নিষ্পেষণে। স্নান সেরে বেরিয়ে এলেন তুঙ্গশ্রী। এসেই দেখতে পেলেন সেই সুশ্রী মেয়েটি তার জন্য চা জলখাবার নিয়ে অপেক্ষা করছে। স্নান হলো, একটু চা খান এবার। দাদাকে আপনার কথা বললাম, তিনি কাজে ব্যস্ত আছেন একটু, তা না হলে নিজেই আসতেন এখনই। আসবেন একটু পরে বোধ হয়, আপনি ততক্ষণ একটু বিশ্রাম করে নিন। তুঙ্গশ্রী খেতে খেতে ভালো করে লক্ষ্য করলেন মেয়েটিকে। পরনে খদ্দরের শাড়ি, মাথায় সিঁদুর, অঙ্গে অলঙ্কারের বাহুল্য নেই। বয়স 19-20 বেশি নয়। উজ্জ্বল গৌর বর্ণ, চমৎকার মুখশ্রী, অপরূপ চোখ দুটি। এমন নিবিড় কালো চোখের তারা আর কখনো দেখেননি তিনি। তোমার নাম কি ভাই? আমার নাম শিখরিণী। বাহ, আমার নামের সঙ্গে তো মিল আছে অনেকটা। হে নাম তোমার বাবা মাই রেখেছিলেন, না নিজে বানিয়ে নিয়েছো আমার মতন? আমার বাবা রেখেছিলেন। তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন কি না, তাই সংস্কৃত ছন্দের নামে নাম রেখেছিলেন। ওই নামে কিন্তু কেউ ডাকে না আমাকে। অধিকাংশ লোকই বলে শিখু, দাদা বলেন খরিণী। আপনার নাম আপনি নিজেই বানিয়ে নিয়েছেন? আপনার বাবা মা কি নাম রেখেছিলেন আপনার? মিনতি দাসী। সেটা বলে আমি করে নিয়েছি তুঙ্গশ্রী দেবী। ভালো হয়নি? চমৎকার হয়েছে, কিন্তু আপনি কিছু খাচ্ছেন না যে? খাচ্ছি তো, তাছাড়া বেশি মিষ্টি আমি খেতে পারি না। নোনতা খাবার এনে দিতে আরও? না থাক। গোটা দই সিঙ্গারা? না, দরকার নেই আর। পিছনের একটা দ্বারের দিকে ঘাড় ফিরিয়ে শিখরিণী বলল, তুমি তাহলে যাও যোগেন, আর কিছু লাগবে না। মণিকে পাঠিয়ে দাও, একটু বাসনগুলো নিয়ে যাক। চিত্তাপ্রীতাবৎ সেই ভিত্তটি দ্বারের কাছে দাঁড়িয়েছিল, সে সরে গেল। ঐশ্বর্যের আতিশয্য নীরবে আর একটা খোঁচা দিয়ে গেল তুঙ্গশ্রীকে। মনে পড়ল না খেয়ে তার মা মারা গেছে, ভাই যক্ষায় ভুগছে এখনো। হঠাৎ মনে পড়ে গেল কেশব সামন্তকে। চোখের দৃষ্টিতে
আগুন ধরে উঠল আবার ধীরে ধীরে। আপনি খেয়ে দিয়ে বিশ্রাম করবেন একটু? হিরণবাবু যদি দেখা করতে পারেন এখন, তাহলে সেটাই সেরে ফেলবো আগে। আচ্ছা। তুঙ্গশ্রী আশা করেছিলেন যে এই অট্টালিকারই আর একটা অংশে বোধহয় হিরণ্যগর্ভ থাকেন, কিন্তু শিখরিণীর অনুসরণ করে অট্টালিকা ছেড়ে বেরিয়ে আসতে হলো। কোথায় থাকেন তোমার দাদা? আসুন না। একটা বড় বাগান পার হতে লাগলেন দুজনে। ফুলের বাগান। ধনী জমিদারদের বাগানে সাধারণত যে সমস্ত জিনিস থাকে, এখানেও তার অভাব ছিল না। মাঝে মাঝে পাথরের তৈরি নগ্ন অর্ধনগ্ন নারী মূর্তি, নানা ভঙ্গির, জলের ফোয়ারা, লোহার বেঞ্চ, মাঝে মাঝে আলোকস্তম্ভ, লতাকুঞ্জ, সমচতুর্কুঞ্জ, সবুজ সবুজ মাঠ, টেনিস খেলবার বাঁধানো প্রাঙ্গণ। অভাব কিছুরই ছিল না। সমস্তটা ঘিরে সুউচ্চ প্রাচীর। প্রাচীর ঘেঁষে কিছু দূর অন্তরে অন্তরে বড় বড় গাছ। আচ্ছা, আমি যদি এখন পালিয়ে যাবার চেষ্টা করি, তুমি আটকাতে পারো আমাকে? হঠাৎ তুঙ্গশ্রী প্রশ্ন করলেন। শিখরিণী সবিস্ময়ে ঘাড় ফিরিয়ে বললেন, পালিয়ে যাবেন? কেন? পালিয়ে যাবার কথা মনে হলো হঠাৎ যে? এমনি। তুঙ্গশ্রী নিঃসংশয় হলেন যে তাকে যেভাবে এখানে আনা হয়েছে তা শিখরিণী জানে না। সুতরাং তিনি যে কে এবং কি উদ্দেশ্যে এখানে এসেছিলেন তাও তার অজ্ঞাত। নিঃসংশয় হয়ে একটু আরাম পেলেন যেন। আরাম পাওয়া মাত্রই মনে মনে কিন্তু প্রশ্ন জাগল একটা, এবং সে প্রশ্নের উত্তরটা আবিষ্কার করে নিজের কাছেই অপ্রস্তুত হয়ে পড়লেন। শিখরিণীর কাছে নিজের সত্য পরিচয় গোপন রাখবার এ আগ্রহ কেন? শিখরিণীকে তার ভালো লেগেছে, কিন্তু সেই জন্যই তার কাছ থেকে নিজের সত্য পরিচয় গোপন করার দরকার নাকি? সে পরিচয় যদি মহৎ হয়, তাহলে তো সেটা জাহির করবার আগ্রহটা বেশি হওয়া স্বাভাবিক। তাহলে কি তার নিজের বিবেকের কাছেই তার আদর্শের কোনো গলদ ধরা পড়েছে? মনের আর একটা অংশ তৎক্ষণাৎ তীব্র প্রতিবাদ করে উঠল। গলদের প্রশ্ন উঠছে কি করে? বাইরের লোকের কাছে নিজের সত্য পরিচয় দেওয়া যায় নাকি সবসময়? তাতে যে শুধু নিজের বিপদ তা নয়, পার্টিরও বিপদ। অন্যমনস্ক হয়ে আত্মবিশ্লেষণ করছিলেন তুঙ্গশ্রী। আমরা এসে গেছি। ওই বাড়িটায় দাদা থাকেন। তুঙ্গশ্রী সবিস্ময়ে দেখলেন অতি ছোট অতি সাধারণ বাড়ি একটা। না বলে দিলে মনে হওয়া অসম্ভব যে ওটা চাকরদের থাকবার ঘর। পাশাপাশি গোটা চারেক ঘর অনেকটা ব্যারাকের মতো। পাকা অবশ্য, কিন্তু কোনো আড়ম্বর নেই। তোমাদের ওই বড় বাড়িতে কে থাকেন তাহলে? ওখানে আমরা থাকি, কাকা থাকেন, আর অতিথিরা থাকেন। দাদার ল্যাবরেটরি কিছু জানোয়ার থাকে একেধারে। বিস্মিত কণ্ঠে তুঙ্গশ্রী প্রশ্ন করলেন, ল্যাবরেটরি? কিসের ল্যাবরেটরি? দাদা যে ডাক্তার, কিসব রিসার্চ করেন। উনি যে ডাক্তার তা তো জানতাম না। উনি বড় জমিদার মিলের মালিক এই তো জানি। উনি প্র্যাকটিস করেন নাকি না, তাই ডাক্তার বলে চেনে না অনেকে। এই যে আমরা এসে গেছি, আসুন। কপাট ঠেলে শিখরিণী একটি আলোকিত ঘরে ঢুকল। তুঙ্গশ্রীও প্রবেশ করলেন তার পিছু পিছু। ঘরটি বেশ প্রশস্ত। ঘরের এক কোণে একটি টেবিলে একটি ছেলে খুব ঝুঁকে কি যেন করছিল। শিখরিণী প্রবেশ করতেই সে ঘাড় ফিরিয়ে দেখল। নরেন, দাদা কোথায়? শিখরিণী প্রশ্ন করল তাকে। তিনি পাশের ঘরে আছেন। ও আচ্ছা, আপনি বসুন, আমি খবর দিই দাদাকে। তুঙ্গশ্রী একটি চেয়ারে বসলেন। নরেন আবার নিজের কাছে মন দিল। প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এলো শিখরিণী। দাদা কি একটা করছেন, আপনাকে ওখানেই যেতে বললেন। আমি বাড়ি যাচ্ছি, আপনি কথা বলুন। আমি আবার ফিরব কি করে? দাদার সঙ্গেই ফিরবেন।
আমি থাকতাম, কিন্তু কাকা খাবেন এখনই, আমাকে সেখানে থাকতে হবে। আপনি যান, দাদা ডাকছেন আপনাকে। শিখরিণী চলে গেল। তুঙ্গশ্রী বসে রইলেন খানিকক্ষণ। যদিও একটা অদম্য কৌতূহল তাকে পাশের ঘরের দিকে টানছিল, তবু বসে রইলেন। জীবনে নানা রকম বিপদের সম্মুখীন হয়েছেন তিনি। পুলিশের গুলির সামনে পড়েছেন, বাঘের মুখেও পড়েছিলেন একবার সুন্দরবনে, কিন্তু এমন রহস্যময় বিপদের মধ্যে আর কখনো পড়ে। পুলিশ এবং বাঘের কাছ থেকে পালাবারই চেষ্টা করেছিলেন, কিন্তু এই লোকটির কাছ থেকে পালাবার ইচ্ছা হচ্ছিল না। যদিও এই সম্মুখীন হওয়াটা কম বিপজ্জনক নয়, হয়তো মেরেই ফেলতে পারে, কিছুই বলা যায় না। কিন্তু এই ভয়েই যে তিনি উঠেছিলেন না তা ঠিক নয়। তার ভয় হচ্ছিল একটু অন্যরকম। তিনি আশঙ্কা করেছিলেন যে মনে মনে লোকটি যেভাবে কল্পনা করেছেন, সত্যিই তিনি যদি তা না হন। হঠাৎ উঠে পাশের ঘরে ঢুকে পড়লেন তুঙ্গশ্রী। গিয়ে দেখলেন দেওয়ালের ধারে একটি টেবিলের ওপর কাচের পাত্রে কি যেন একটা ফুটছে, এবং হিরণবাবু ঝুঁকে সেটাকে দেখছেন। কপাটের দিকে পিছন ফিরে বললে তার মুখটা প্রথমে দেখতে পেলেন না তুঙ্গশ্রী। হিরণবাবুও যেন তার আগমন টের পেয়েছেন তাও মনে হলো না, কারণ তিনি ঝুঁকে দেখলেই লাগলেন। পরনে খদ্দরের আলখাল্লা গোছের একটা কোট আর ঢিলে পাজামা। হঠাৎ মুখ ফেরালেন হিরণময়। মুখটা দেখেই চমকে উঠলেন তুঙ্গশ্রী। এ কি, এই যে স্টেশনের সেই কুলিটা! চোখাচোখি হতেই হিরণ্যগর্ভের সমস্ত মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। নমস্কার, আসুন আসুন, কেমন ঠকিয়েছি তো? এইরকম করবার মানেটা কি বুঝলাম না ঠিক। বোঝেননি? সত্যি? দাঁড়ান 1 মিনিট, এটা আবার ফেটে না যায়। হার গ্লাস যদিও, তবু ফ্রেমটা কমিয়ে দিই। বুনসেন বার্নারের ফ্রেমটা কমিয়ে দিয়ে হিরণ্যগর্ভ একটা ঘন্টা টিপলেন। নরেন এসে মুখ বাড়ালো। না, তুমি নয়, তোমার গ্রাফটা হলো? এখনো হয়নি। তাহলে সেইটা শেষ করো আগে, কুঞ্জকে পাঠিয়ে দাও। কুঞ্জ নামক ভিত্তটি এসে দাঁড়াতেই হিরণ্যগর্ভ বলেন, এর জিনিসপত্র দক্ষিণ দিকে শোবার ঘরে আছে বোধহয়, নিয়ে এসো তো। খড়িনীকে জিজ্ঞাসা করলেই সে দেখিয়ে দেবে। কুঞ্জ চলে গেল। তুঙ্গশ্রী সবিস্ময়ে বলে উঠলেন, আমার জিনিসপত্র আনতে বলছেন কেন? হাতে নাতে দেখিয়ে দিতে চাই। কেন আপনাকে আজকে ট্রেনে যেতে দিলাম না? আমার ফ্যাক্টরির প্ল্যানটা আপনার সুটকেস খুললেই বেরিয়ে পড়বে সম্ভবত। তার সঙ্গে যদি এই চিঠিটার মর্মাহত জুড়ে দেন, তাহলে বুঝতে পারবেন কেন আপনাকে আটকেছি। হিরণ্যগর্ভ একটা ড্রয়ার টেনে একটা চিঠি বার করলেন এবং সেটা পড়ে শোনালেন। তুঙ্গশ্রী দেবী কাল সকালে রওনা হচ্ছেন। এরা ঠিক করেছে যে আপনার ফ্যাক্টরিটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবেন। তুঙ্গশ্রী দেবী যাচ্ছেন আপনার ফ্যাক্টরির প্ল্যানটা আনতে। ফ্যাক্টরিরই কোনো লোক বোধহয় তৈরি করে রেখেছে প্ল্যানটা। তুঙ্গশ্রী যাচ্ছেন নিজের চোখে সব দেখতে এবং প্ল্যানটা নিয়ে আসতে। উনি একজন নামজাদা টেররিস্ট। তুঙ্গশ্রী দেবীকে চেনা শক্ত হবে না, কারণ উনি রূপসী। বাঁদিকের গালে ছোট্ট একটা তিল আছে, দেখলেই চিনতে পারবেন। চিঠিটা পড়ে হিরণ্যগর্ভ চাইলেন তুঙ্গশ্রীর মুখের দিকে। বর্ণনার সঙ্গে চেহারার হুবহু মিলে যাচ্ছে, সুতরাং আশা করছি যে ফ্যাক্টরি প্ল্যানটাও আপনার সুটকেসে পাওয়া যাবে। আর তা যদি পাওয়া যায়, তাহলে আমার আচরণের অর্থটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আশা করি। তুঙ্গশ্রীর মুখটা পাংশুবর্ণ হয়ে গিয়েছিল, ধীরে ধীরে আবার লাল হয়ে উঠল। তিনি স্বাভাবিক হবার চেষ্টা করছিলেন। তিনি বুঝেছিলেন যে আত্মগোপন করবার চেষ্টা এখন বৃথা। সমস্ত ব্যাপারটা উড়িয়ে দেওয়া যাবে না, হাসি বা পরিহাস দিয়ে সেটাকে হালকা করা যেতে পারে। তাই হেসে বললেন, না, তাতে এটা বোঝা যাবে না যে কারণে প্রতাপশালী হিরণ্যগর্ভকে কুলি সাজতে হয়েছিল। স্টেশনে সিপাহী পাঠিয়ে আমাকে চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে আনলে ভালো হতো বলছেন?
আর একটু হেসে তুঙ্গশ্রী বললেন, আজকালকার দিনে অতটা কি পারতেন? জমিদারদের সেদিন আর নেই। জমিদারদের দিন হয়তো ফুরিয়েছে, কিন্তু বুদ্ধিমানদের দিন ফুরোয়নি, কখনো ফুরবেও না। আমার অনেক ক্যাপিটালিস্ট বন্ধু মুখোশ বদলে শ্রমিক নেতা সেজেছেন, তা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। আপনারাও তাদের কথা বেশ নাচছেন। হিরণ্যগর্ভের চোখে যে হাসির দীপ্তি ঝলমল করে উঠল, তা যেন শানিত ছোড়ার মতো নয়, প্রসন্ন সূর্যালোকের মতো তার লক্ষ্য করে তুঙ্গশ্রী শুধু যে আশ্বস্ত হলেন তা নয়, আকৃষ্টও হলেন ঈষৎ। কিন্তু হিরণ্যগর্ভ যে সাধারণ জমিদারদের মতো শূন্যগর্ভ নন, এর চাক্ষুষ প্রমাণ পেয়ে তার মনের আর একটা অংশ খুবই পরিপূর্ণ হয়ে উঠল। এইরকম লোক তাদের দলে না এসে বিপক্ষ দলে থাকবার মানেটা কি? মানেও যে কি তাও তিনি জানেন। শ্রেণী স্বতন্ত্র, ধনীর দম্ভ। তুঙ্গশ্রীর চোখ দুটো জ্বলে উঠল। হিরণ্যগর্ভের মনে হলো যে তার কথাতেই বুঝি আহত হলেন ভদ্রমহিলা। মনে হওয়া মাত্র লজ্জা হলো তার আভিজাত্যে আঘাত লাগলো। আর একটু হেসে বললেন, দেখুন, আমাদের আলাপ আর বেশি দূর অগ্রসর হবার আগে প্রথমেই একটা কথা বলে নি। আপনার কাছে ক্ষমা চাইছি আপনাকে এমনভাবে ছলনা করে এখানে এনে ফেলার জন্য। বিশ্বাস করুন, ব্যক্তিগতভাবে আপনার উপর আমার কোনো রাগ নেই। আপনাকে নিয়ে মাথা ঘামাবার ইচ্ছা বা অবসর কোনোটাই আমার নেই। আবার বোধহয় রূঢ় হয়ে পড়ছে কথাগুলো। হা হা করে হেসে উঠলেন হিরণ্যগর্ভ। বিজ্ঞান নিয়ে করবার আমার, চাঁচা ছোলা সত্যি কথাগুলোই বেরিয়ে পড়ে মুখ দিয়ে। রেখে ডেকে সাজিয়ে গুছিয়ে বলতে যে পারি তা নয়। খুব ভালো অভিনয় করতে পারি তা তো প্রমাণই পেয়েছেন আজকে, কিন্তু অভ্যাস নেই, মাপ করবেন। হ্যাঁ, যে কথা বলতে যাচ্ছিলাম, আপনার প্রতি আজ যে এই অশোভন আচরণ করে ফেলেছি, বিশ্বাস করুন তা নিছক কর্তব্যের খাতিরে। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক আর একজন সৈনিকের বিরুদ্ধে অস্ত্র নিক্ষেপ করে যে মনোভাব নিয়ে, অবশ্য আজকালকার সৈনিকদের ঠিক এরকম মনোভাব আছে কিনা জানি না, যদিও অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট বইখানাতে এর আভাসের আছে খানিকটা। গীতা পড়েছেন? ও পড়েননি। গীতাতে অর্জুনকে যে মনোভাব দিয়ে নিজের আত্মীয়দের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করতে বলেছেন, আমার মনোভাব অনেকটা সেই ধরনের, মানে নিষ্কামভাবে কর্তব্য করে যাচ্ছি কেবল। আপনার কর্তব্যটা কি? যা ভালো বলে মনে করি তাকেই রক্ষা করা, এবং একটু থেমে বললেন, প্রয়োজন হলে তার জন্য যুদ্ধ করা। কি ভালো বলে মনে করেন তার একটু আভাস পেতে পারি কি? কারণ আমরাও তো ওই একই উদ্দেশ্যে জীবনপাত করছি। কুঞ্জ এসে প্রবেশ করলো তুঙ্গশ্রীর সুটকেস বিছানা নিয়ে। ওই টেবিলের ওপর রেখে দিয়ে তুমি চলে যাও। দেখো, ফ্লাস্কগুলো ভেঙো না যেন। কুঞ্জ টেবিলের ওপর জিনিসপত্রগুলো রেখে চলে গেল। হিরণ্যগর্ভ তুঙ্গশ্রীর দিকে চেয়ে বললেন, ফ্যাক্টরি প্ল্যানটা দিন বার করে। তুঙ্গশ্রী প্রদীপ্ত চোখে চেয়ে রইলেন খানিকক্ষণ, তারপর বললেন, দেব না। তার প্রায় সঙ্গে সঙ্গে ঘন্টা টিপলেন হিরণ্যগর্ভ। নরেন এসে উঁকি দিল, কুঞ্জকে ডেকে দাও আর একবার। তোমার গ্রাফের কত দূর? কয়েকটা ফিগার খুঁজে পাচ্ছি না, ওই ড্রয়ারটাতেই তো রেখেছিলাম। ফিগার খুঁজে পাচ্ছ না? বলো কি, ফিগার খুঁজে না পেলে ডাল কুত্তা দিয়ে তোমাকে খাওয়াবো। হিরণ্যগর্ভের চোখের দৃষ্টি ভীষণ হয়ে উঠল সহসা। নরেন তাড়াতাড়ি বেরিয়ে গেল। নরেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কৌতুকদীপ্ত হয়ে উঠল আবার হিরণ্যগর্ভের চোখ দুটি। তারপর তুঙ্গশ্রীর দিকে চেয়ে বললেন, ইনি মস্ত বড় একটা কমিউনিস্ট, দল পাকাতে ওস্তাদ, অথচ কাজের বেলায় অকর্মার ধারী একটি। তুঙ্গশ্রী চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না। কুঞ্জ এসে হাজির হলো আবার দ্বার প্রান্তে। দেখো কুঞ্জ, এই সুটকেসটা খুলতে হবে, চাবি পাওয়া যাচ্ছে না। ভেঙে বা যেমন করে হোক খুলে নিয়ে এসো তো এটাকে। কুঞ্জ সুটকেসটা নিয়ে নীরবে বেরিয়ে গেল। তুঙ্গশ্রীর দিকে এক নজর চেয়ে মৃদু হেসে হিরণ্যগর্ভ বলেন,
চাবিটা দিলেই পারতেন। আপনাকে যেতে দিইনি তখন ফ্যাক্টরির প্ল্যানটা যে আপনার কাছ থেকে না নিয়ে আমি ছাড়বো না, তা আপনার বোঝা উচিত ছিল। তা আমি বুঝেছি। আপনার দৌড়টা কত দূর তাই কেবল আমি দেখছি। দেখুন। হিরণ্যগর্ভ গিয়ে বুনসেন বার্নারটা শিখা বাড়িয়ে দিলেন আর একটু। তারপর হঠাৎ ঘুরে বললেন, ও হ্যাঁ, আপনার প্রশ্নটার জবাব দেওয়া হয়নি এখনো। আমার আদর্শটা কি জানতে চেয়েছিলেন? আমার আদর্শটা ভারতীয় আদর্শ, নতুন কিছু নয়। তুঙ্গশ্রী হঠাৎ দপ করে চলে উঠলেন যেন। ভারতীয় আদর্শ বলতে আপনি কি বোঝাতে জানেন না, কিন্তু এই ভারতীয় আদর্শের মুখোশ পরে মুষ্টিমেয় কতগুলো লোক অগণিত লোকের ওপর যে অত্যাচার চালিয়ে এসেছে শতাব্দীর পর শতাব্দী, তার বর্ণনা ইতিহাস খুললেই পাবেন। তাই যদি আপনার আদর্শ হয় না, তা আমার আদর্শ নয়, কারণ সেটা ভারতীয় আদর্শ নয়। জ্ঞাতসারে কারোর ওপর অত্যাচার করা ভারতের আদর্শ হতে পারে না। জ্ঞাতসারে কথাটা মনে রাখবেন, কারণ অজ্ঞাতসারে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ওপর কিছু না কিছু অত্যাচার করছি। বেঁচে থাকা মানেই অপরকে কিছুটা বঞ্চিত করা। ভারতীয় আদর্শ সেই বিষয়ে পদে পদে সাবধান করেছে আমাদের। ত্যাক্তেন ভুজিথা ভারতীয় আদর্শের মূল মন্ত্র বলতে পারেন। কিন্তু ইতিহাসে আমরা যা পড়ে তা ভুল পড়েন। সাহেবদের লেখা বইয়ে ভারতের ইতিহাস নেই। ভারতের ইতিহাস আছে রামায়ণে, মহাভারতে, উপনিষদে, জাতকে, পুরাণে, রূপকথায়, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি খুঁটিনাটিতে। যাদের আমরা অশিক্ষিত জনসাধারণ বলি, তাদের আচরণ ব্যবহারে, কথাবার্তায়, তাদের সামাজিক জীবনের কর্মসূচিতে। এই ইতিহাস যদি পড়ে দেখবেন ভারতীয় আদর্শের নিচতায় স্থান নেই। তুঙ্গশ্রীর অধরে তীক্ষ্ণ হাসি ফুটে উঠল একটা। তাহলে আপনি যে মিল বানিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন আর এতগুলো শ্রমিককে অল্প বেতন দিয়ে অভাবগ্রস্ত করে রেখেছেন, এটাও কি আমাকে ভারতীয় আদর্শের নমুনা বলে ধরতে হবে? স্মিত মুখে চেয়ে রইলেন খানিকক্ষণ হিরণ্যগর্ভ। তারপর বললেন, আপনার কাছ থেকে প্রত্যাশা করিনি এটা। আমি আশা করেছিলাম যে আমার মিলের সমস্ত খবর আপনি রাখেন। আমার মিলে অত লাভ হলে আপনি আমার মিল ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবার জন্য আসতেন না। আসতেন হয়তো বড় গোছের একটা চাকরি পাবার জন্য। আপনাদের সবাইকে অনায়াসে কিনে রাখতে পারতাম, অন্যান্য বড় লোকদের যেমন রেখেছে। কিন্তু আমার উদ্দেশ্য তা নয়। চিরাচরিত পথে চলতে আমার শত্রু জুটত না। আমি নতুন ধরনের একটা কিছু করছি বলেই এবং তা অনেকের স্বার্থে আঘাত করছে বলেই আমার বিরুদ্ধে এই অভিযান। তুঙ্গশ্রী বিস্মিত হয়ে গেলেন একটু। তাহলে এর সম্বন্ধে যা তিনি শুনেছিলেন তা কি ভুল? এখানকার পার্টির লোকেরা তাকে যে খবর দিয়েছিল, সেই রিপোর্ট দেখিয়েছিল, তার কোনো ভিত্তি নেই তাহলে? ইনি মিল করেছেন অথচ লাভের জন্য করেননি, এই বা কেমন যুক্তিরহীন কথা? ছলনা করছেন বোধহয় ভদ্রলোক। আপনি কি আমার মিলের কর্মীদের কম বেতন দিতেন না? দিতাম, কিন্তু তাদের কাছ থেকে কাজও কম নিতাম। আমার মিলে যত কাপড় তৈরি হওয়া সম্ভব তত কাপড় আমি কোনো দিনই করাইনি, কারণ আমার উদ্দেশ্য ছিল আমার জমিদারির লোকেদের বস্ত্রকষ্ট দূর করা। আমার পূর্বপুরুষরা তেমন প্রজাদের জলকষ্ট দূর করবার জন্য জলাশয় খনন করবার ব্যবস্থা করতেন, বিদ্যা বিতরণের জন্য চতুষ্পীঠ বিদ্যালয় করতেন। আমিও তেমনই বিজ্ঞানের সাহায্য নিয়ে বস্ত্রকষ্ট দূর করবার চেষ্টা ছিলাম। কাপড় বিক্রি করে লাভ করা আমার উদ্দেশ্য ছিল না। আশা করেছিলাম যাদের জন্য কাপড় তৈরি করে নেবে, আমি যন্ত্রটা দিয়ে তাদের সাহায্য করেছি, কিছু কিছু মজুরি দিয়েও সাহায্য করব। কিন্তু সেটা আর হয়ে উঠল না আপনাদের জ্বালায়। মিল বন্ধ করে দিয়েছি। আপনারা এখন বাড়িতে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু তা পারবেন না। হাস্যপ্রদীপ্ত চোখে চেয়ে রইলেন হিরণ্যগর্ভ। কুঞ্জ ভাঙা সুটকেসটা নিয়ে প্রবেশ করল। চাবিটা ভাঙতে হলো হুজুর। আচ্ছা রেখে যাও। হ্যাঁ শোনো, খরিনীর কাছ থেকে আমার নতুন সুটকেসটা চেয়ে আনো। চাবিটা আনতে ভুলো না। কুঞ্জ চলে গেল। হিরণ্যগর্ভ তুঙ্গশ্রীর সুটকেস খুলে খুঁজে দেখতে লাগলেন তন্ন তন্ন করে। কিছু পাওয়া গেল না। বিছানাটা খুলে দেখলেন, বিছানাতেও কিছু নেই। বালিশের ওয়ার খুলছিলেন, এমন সময় তুঙ্গশ্রী বললেন, আপনার কি ফুটছে
সেটা দেখুন আগে, পুরো কালো হয়ে গেল যে। ফ্ল্যাক্সটার দিকে এক নজর চেয়ে হিরণ্যগর্ভ বললেন, ও ঠিক আছে, ওই কালোটা যখন কালারলেস হয়ে যাবে তখনই আমার মনোযোগ দেবার সময়। জেল হার্ল্ড হচ্ছে কিনা বিছানা খুঁজেও কিছু পাওয়া গেল না। তুঙ্গশ্রীর দিকে চকিত একবার চেয়ে হিরণ্যগর্ভ বললেন, কুঞ্জ আসার আগেই সামলে ফেলতে হবে চাই সব। তার কাছে আপনাকে অপ্রস্তুত করবার ইচ্ছে নেই। আমার চেয়ে আপনারই তো বেশি অপ্রস্তুত হওয়ার কথা। কিছুই পেলেন না যখন। হিরণ্যগর্ভের মুখে হাস্যোদ্ভূত হয়ে উঠল। জিনিসটা কোথায় রেখেছেন বলুন তো? তুঙ্গশ্রী চুপ করে রইলেন। তার চোখ দুটো জল জল করতে লাগলো শুধু। তড়িৎ নিপুণ হস্তে হিরণ্যগর্ভ তুঙ্গশ্রীর বিছানা বেঁধে ফেললেন, সুটকেস গুছিয়ে দিলেন। তারপর তুঙ্গশ্রী চেয়ে বললেন, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, এখানে ভালো চেয়ার নেই যদিও। ওই উঁচু টুলটার ওপর বসতে আপনার অসুবিধা হবে বোধহয়। দাঁড়ান, চেয়ার আনাই একটা। আপনি ব্যস্ত হবেন না, টুলের ওপরই বসছি আমি। হ্যাঁ, ভালো করে বসুন। আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। 1 মিনিট, আমি কয়েকটা সাবকালচার করে নিই। দাঁড়ান, টাইফয়েড ব্যাসিলাসগুলো মরে যাবে না হলে। হিরণ্যগর্ভ এগিয়ে গেলেন একটা আলমারির দিকে। আলমারি থেকে বার করলেন লোহার জাল দিয়ে তৈরি একটা চৌকোনো বাক্স। বাক্সটা থেকে কয়েকটা আগার টিউব নিয়ে তিনি ইনকিউবেটরের কাছে এলেন। তারপর ইনকিউবেটর থেকে একটা জালের বাক্স বার করলেন। এর মধ্যে আগার টিউব ছিল। তারপর হঠাৎ একটা সুইচ টিপে এমন জোর একটা আলো চালালেন যে চোখ ঝলসে গেল তুঙ্গশ্রীর। তারপর প্ল্যাটিনাম লুপটা বুনসেন বার্নারে পুড়িয়ে নিলেন ভালো করে। টকটকে লাল হয়ে উঠল সেটা। তারপর যে আগা টিউবগুলো ইনকিউবেটর থেকে বার করেছিলেন, প্ল্যাটিনাম লুপের সাহায্যে সেগুলো থেকে সন্তর্পণে ব্যাসিলাস বার করে করে প্রথমে আগা টিউবগুলো খুলে আগারে লাগিয়ে দিলেন একে একে। তারপর সবগুলো ইনকিউবেটরে বন্ধ করে দিয়ে জোর আলো নিভিয়ে দিলেন। হ্যাঁ, এইবার আসুন, প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি আমার শত্রুতা করছেন কেন? আপনার সব খবর আমি জানি বলেই আপনার ব্যবহার আশ্চর্য হয়ে গেছি। দেশের ভালো হোক আপনি চান, আমিও চাই। বিরোধটা কোথায়? হঠাৎ আমাকে শত্রু মনে করার হেতু কি? ধনী মাত্রই আমি শত্রু মনে করি, কারণ তারা দেশের শত্রু। কথাটা কি যুক্তিযুক্ত হলো? রূপসী মাত্রেই পতিতা, বুদ্ধিমান মাত্রেই চোর, বলবান মাত্রেই ডাকাত নাকি তাহলে? এই যে অদ্ভুত যুক্তি আপনার। উপমা দিয়ে কথা বলা আমার স্বভাব নয়, তবে আপনি যখন উপমা দিলেন তখন উপমা দিয়েই তার উত্তর দিচ্ছি। সাপ মাত্রই বিষাক্ত নয়, কিন্তু তবু সাপ মাত্রকেই আমরা ঘৃণা করি, সুযোগ পেলেও মেরে ফেলি। ঠিক, কিন্তু সাপের আকৃতিগত একটা বৈশিষ্ট্য আছে যা দেখে চিনতে পারা যায় যে ওটা সাপ। ধনীর সেরকম কোনো বৈশিষ্ট্য আমার মধ্যে দেখতে পেয়েছেন কি? ধনীর বৈশিষ্ট্যই তো আপনার চতুর্দিকে ছড়ানো রয়েছে। এত বড় বাড়ি, এত বড় বাগান, এত বড় জমিদারি, এত বড় মিল, এর একটাও আমার নয়। সমস্তটাই আমাদের কুলদেবতা জগদ্ধাত্রী দেবীর। আমি তার সেবক মাত্র। তুঙ্গশ্রীর অধরে বিদ্রুপের হাসি ফুটে উঠল। জগদ্ধাত্রী দেবী কিন্তু বিষয়ভোগ করেন না, বিষয়ভোগ করেন আপনি। সেটা ঠিক জানেন কি? এত বড় বিষয় ভোগ করে কে তাহলে? প্রজারা। বিষয়ের যা কিছু আয় তা তাদেরই হিতার্থে খরচ হয়। তাদের হয়ে অবশ্য আমিই খরচ করি, কিন্তু সবটা তাদেরই জন্য খরচ হয়। আপনি নিজের জন্যে কিছু খরচ করেন না? এক কপদর্প নয়। ও বড় বাড়িতেও আমি থাকি না। এখানে যা দেখছেন সেটা অবশ্য সবই আমার এবং স্বপার্জিত। স্বপার্জিত? তবে যে শুনলাম আপনি ডাক্তারি প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস করি কিছু কিছু, কিন্তু তার বদলে অর্থ নিই না। আমি বেশ কিছু টাকা রোজগার করে ফেলেছি অন্য উপায়ে। হিরণ্যগর্ভের চোখ দুটি হাস্যপ্রদীপ্ত হয়ে উঠল। দুষ্কৃতি গোপন করে দুষ্টু ছেলের চোখ মুখ কেমন যেন হয়, তার মুখের ভাবটাও তেমন হলো খানিকটা। তুঙ্গশ্রী অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। এমন একটা অভাবনীয় ব্যাপার প্রত্যাশাই করেননি তিনি। এই অঞ্চলের সঙ্গে পরিচয় নেই তার ভালো করে। তিনি কাজ করেছিলেন পূর্ববঙ্গে,
কিছুদিন চট্টগ্রাম অঞ্চলেও। সহসা সমস্ত বর্তমানটাই যেন অবলুপ্ত হয়ে গেল তার চোখের সামনে থেকে। হিরণ্যগর্ভের শেষ কথাগুলো কানেই ঢুকলো না। চট্টগ্রামের পাহাড়তলি ক্লাবের কাছে প্রীতি বৈদ্যদার পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা যায় যেদিন, সেদিন ঘটনাচক্রে তুঙ্গশ্রী উপস্থিত ছিলেন সেখানে। প্রীতি ওয়াদ্দেদারের গায়ে বোমাও লেগেছিল। তার রক্তাক্ত চেহারাটা ভেসে উঠল তুঙ্গশ্রীর চোখের ওপর। মেয়েরাও যে নির্ভয়ে দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে পারে, এইটি প্রমাণ করবার জন্য নাকি পটাশিয়াম সায়ানাইড খেয়েছিল সে। ইচ্ছা করলে পালাতেও পারত। বহুদিনের সেই পুরাতন কাহিনী এখন মনে পড়ল কেন ভাবতে গিয়ে যোগসূত্রটা হঠাৎ আবিষ্কার করে ফেলল তিনি। মেয়েরাও নির্ভয়ে দেশের জন্য মরতে পারে এ প্রমাণ করবার জন্য প্রীতিলতা যেমন মরেছিল, এই ভদ্রলোকও তেমনই কি প্রমাণ করতে চান যে ক্যাপিটালিস্ট হয়েও জনসাধারণের হিতৈষী বন্ধু হওয়া সম্ভব। এমন একটা লোককে কেশব সামন্ত চেনে না, এই বা কেমন? আপনি হয়তো সমর্থন করতে পারবেন না ব্যাপারটা। আত্মস্থ হলেন তুঙ্গশ্রী। কোন ব্যাপারটা বলছেন? আমার টাকা রোজগারের পন্থাটা। কিন্তু কি করি বলুন? ব্যাংকে নির্ভরযোগ্য কিছু টাকা থাকলে আজকালকার দিনে ব্রাহ্মণত্ব বজায় রাখা কঠিন, বিশেষত আমার মতো রিসার্চ পাগল লোকের পক্ষে। গভর্নমেন্ট বা সমাজ কেউ তো সাহায্য করবে না। সে রামও নেই, সেই অযোধ্যাও নেই। সুতরাং সেই রকম বৈশিষ্ট্য থাকতেও পারে না। বৈশিষ্ট্যকে এখন স্বউপার্জিত ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করতে হবে। তাই আমার পন্থাটা যদিও খুব, শুনি না পন্থাটা কি, অবশ্য শত্রুপক্ষকে বলতে যদি আপনার আপত্তি না থাকে। কিছু মাত্র আপত্তি নেই। তাছাড়া কারোর শত্রুতাকে ভয় করি না আমি। আপনারাও তো বাইরের লোক, কতটা শত্রুতা আর করবেন? আমার নিজের কাকাই মস্ত বড় শত্রু রয়েছে, তাকে যখন সামলে রেখেছি তখন আপনাদের। আবার হাসলেন হিরণ্যগর্ভ। তাহলে বলুন শুনি, আপনার উপার্জনের পন্থাটা কি? প্রশ্নটা করেই কিন্তু তুঙ্গশ্রী নিজের কাছেই অপ্রতিভ হয়ে পড়লেন একটু। এরকম কৌতূহল প্রকাশ করাটা কি অশোভন হচ্ছে না? পন্থাটা খুব সোজা। কয়েকটা পেটেন্ট ওষুধের ফর্মুলা বিক্রি করে দিয়েছি। 10টা ফর্মুলা বিক্রি করে লাখখানেক টাকা মাত্র পেয়েছি। এইগুলো নিয়ে নিজে যদি ব্যবসা করতুম তাহলে হয়তো আরো বেশি ঢের রোজগার হতো। কিন্তু আমি ক্ষত্রিয় করে জন্মেছি, বৈশ্য হবার বাসনা নেই। ব্রাহ্মণ হওয়ার দিকে লোভ আছে বরং। ওরই সূত্রে কি আপনার চলে? হ্যাঁ, কোনো রকমে। আর একটু সচ্ছলতাভাবে চলতো, কিন্তু আমার এই ল্যাবরেটরি করতে প্রায় 1020 টাকা পেরিয়ে গেছে। তুঙ্গশ্রী পিছনের টেবিলটায় ঠেস দিয়ে বসলেন। কোনোই দুটো তুলে দিলেন টেবিলের উপরে। তারপর নির্নিমেষে হিরণ্যগর্ভের মুখের দিকে চেয়ে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, জিনিসটা এতই অসম্ভব যে রূপকথার মতো শোনাচ্ছে। তার মানে অবিশ্বাস করতে ইচ্ছে করছে। এই কথা বলবার সঙ্গে সঙ্গে অঘটন ঘটে গেল একটা। তুঙ্গশ্রীর পিছন দিকে ফোঁস করে গর্জন করে উঠল এক গোক্ষুরের সর্প। তুঙ্গশ্রী লাফিয়ে উঠে গিয়ে পড়ে গেলেন। হিরণ্যগর্ভ ধরে তুললেন তাকে। ভয় পাবেন না, ওর বিছনাথ নেই। ওটা বেরিয়ে পড়ল কখন? খিদে পেয়েছে বোধহয়। ও বাক্সর ডালাটা খোলা আছে দেখছি। হিরণ্যগর্ভ এগিয়ে গিয়ে নির্ভয়ে সাপটাকে ধরে টেবিলের একধারে যে বাক্সটা ছিল তার মধ্যে ঢুকিয়ে ডালাটা বন্ধ করে দিলেন। বিশ্বস্ত বসন তুঙ্গশ্রী দুহাতে চোখ ঢেকে আর একটা টুলের ওপর বসে পড়েছিলেন। তার হাত পা থরথর করে কাঁপছিল। বুকের ভেতর হাতুড়ি পিটছিল যেন কেউ। জীবনে তিনি অনেক রকম ভয়াবহ পরিস্থিতি পড়েছেন, পুলিশের গুলির সম্মুখীন হয়েছেন, কিন্তু এমন ভয় জীবনে আর কখনো পাননি। শুধু ভীত নয়, লজ্জিতও হয়ে পড়েছিলেন তিনি। হিরণ্যগর্ভ সাপটাকে বন্ধ করে তুঙ্গশ্রীর দিকে ফিরে চাইলেন, কিন্তু মেঝের ওপর ভাঁজ করা এক টুকরো কাগজ তার দৃষ্টি আকর্ষণ করল। হেঁট হয়ে কুড়িয়ে নিলেন কাগজটা। তারপর সেটার ভাঁজ খুলে সমস্ত মুখ হাস্যস্ফাদিত হয়ে উঠল তার। ও, প্ল্যানটা আপনার কাপড়ের মধ্যেই ছিল তাহলে? আমিও আন্দাজ করেছিলাম সেটা, কিন্তু আপনাকে বলতে সংকোচ হচ্ছিল। খড়িনির সাহায্য নেব কিনা ভাবছিলুম। যাক,
ভুজঙ্গবাবু সমস্যাটার সমাধান করে দিলে। তুঙ্গশ্রী যখন মুখ তুলে চাইলেন, চোখের দৃষ্টিতে আগুন ধরে গেছে তখন তার। অধর স্ফুরিত হচ্ছে। একজন ভদ্রমহিলাকে ঘরে এনে তাকে সাপের মুখে ফেলে দেওয়া কোন দেশি ভদ্রতা জানতে পারি কি? আমি ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু বিশ্বাস করুন, সাপটার কথা আমার মনেই ছিল না। তাছাড়া ওটা যে বেরিয়ে পড়বে তা সাপ ভাবতেই পারিনি আমি। সাপ পুষেছেন কেন? ওটার ওপর আমি এক্সপেরিমেন্ট করছি। ওকে টাইফয়েড ব্যাসিলাস ইনজেকশন করে দেখেছি ও টাইফয়েড হয় কিনা। মানে? কুঞ্জু একটা সুটকেস নিয়ে প্রবেশ করলো, চাবিটা হিরণ্যগর্ভের হাতে দিয়ে বলল, দিদিমণি জিজ্ঞাসা করলেন, ইনি কি এখন খাবেন? খাবেন বই কি, আমরা যাচ্ছি এখুনি, তুমি জায়গা করতে বলো। কুঞ্জ চলে গেল। হিরণ্যগর্ভ তখন তুঙ্গশ্রীর দিকে চেয়ে বললেন, আমারও খুব খিদে পেয়েছে, খুব। আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি আমার খাবারটা খেয়ে নিই, তারপর আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি এখানেই খান? হ্যাঁ, এখানেই সপাক আহার করি, বিশেষ কিছু নয়। গোটা 2 ডিম সেদ্ধ, 2 টুকরো রুটি, 1 গ্লাস দুধ। পাশের ঘরেই সব বন্দোবস্ত আছে আমার, আসবেন? তুঙ্গশ্রী আর চোখে একবার সাপের বাক্সটার দিকে চেয়ে পাশের ঘরে যাওয়াই ঠিক করলেন। হিরণ্যগর্ভ পাশের ঘরে ঢুকেই আর একটা বুনসেন বার্নার জেলে ফেললেন। তারপর দেওয়ালের জালের আলমারি খুলে দুধ আর ছোট অ্যালুমিনিয়াম প্যান বের করলেন একটি। প্যানে দুধ ঢেলে একটি ট্রিপডের ওপর বসিয়ে বুনসেন বার্নারটা টেনে নিলেন তার নিচে। আপনি বসুন এই চেয়ারটায়, ততক্ষণ গান শুনুন একটা, দিল্লি পাওয়া যাবে বোধহয় এখন। কোণে একটা ছোট্ট রেডিও ছিল, দিল্লিতে বেশ ভালো গানও পাওয়া গেল একটা। বসুন, আমার বেশি দেরি হবে না, 5 মিনিট। ডিম সিদ্ধ করাই আছে। সিদ্ধ ডিমগুলো ভাঙতে যাচ্ছিলেন, হঠাৎ তুঙ্গশ্রী বলে উঠলেন, হাতটা ধুয়ে ফেলুন আগে। ও হ্যাঁ, ঠিক বলেছেন। একধারে দেওয়ালে চিনে মাটির সিঙ্ক ছিল, একটা কলও ছিল। সাবান দিয়ে হাত ধুতে ধুতে হিরণ্যগর্ভ বললেন, এই কল গ্যাস প্রভৃতি করতে অনেকগুলো টাকা বেরিয়ে গেছে আমার। তুঙ্গশ্রী কোনো উত্তর দিলেন না। দুধটা ফুটে উঠেছিল, সেটা নাবিয়ে বার্নারটা নিভিয়ে ডিম ছাড়াতে শুরু করলেন হিরণ্যগর্ভ। নিস্পন্দন হয়ে বসে দেখতে লাগলো তুঙ্গশ্রী। সুদূর দিল্লি থেকে গান ভেসে এসে আকুল করে তুলতে লাগলো চতুর্দিক।